প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের পর্দায় স্বাগতম। ফার্স্ট ওয়াশ এখন কি চাই আজকের পর্বে আমি সামান্তা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের সময় এবং আন্দোলনের পরে মানুষের অসন্তোষ, প্রতিবাদ, স্বপ্ন, আকাঙ্ক্ষার প্রকাশ ঘটে নগরীর দেয়ালে, রাস্তায়, ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়ে পিলারে। গণ আন্দোলন ও অভ্যুত্থানে নগরীর দেয়ালগুলো পরিণত হয় অভিব্যক্তির শিলালিপিতে। প্রতিবাদ, ঘৃণা, স্বপ্ন ও চাওয়ার এই ছবিগুলো হলো গ্রাফিতি। গ্রাফিতি বা দেয়াল চিত্র রাস্তার শিল্প, এটি এলিট শ্রেণীর গ্যালারি কেন্দ্রিক শিল্প নয়। এই শিল্প প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে গণ অবাধ্যতার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। বিশিষ্টজনের মতে বিগত 15 বছরে দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে যে নিষ্ঠুর নিপীড়নের মাধ্যমে অবদমিত করা হয়েছে, গণ আন্দোলনের সম্মিলিত সাহস তা প্রকাশ করার পরিস্থিতি সৃষ্টি করেছে। রাজপথের আন্দোলনের পাশাপাশি মানুষের প্রতিবাদ, প্রতিরোধ, স্বপ্ন, আকাঙ্ক্ষার প্রকাশের মাধ্যম হিসেবে ছড়িয়ে পড়ে গ্রাফিতি। জনপদে জনপদে দেয়ালগুলো পরিণত হয় মানুষের বস্তুনিষ্ঠ অভিব্যক্তি ও আকাঙ্ক্ষার শিলালিপিতে। আমাদের আজকের আলোচনার বিষয় গ্রাফিতির চাওয়া। আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত আছেন অধ্যাপক সালমা আক্তার, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন ডক্টর খন্দকার মারুফ হোসেন, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। আমি প্রথমে সালমা আক্তার ম্যাডাম আপনার কাছেই যদি একটু জানতে চাই যে আমরা তো সবাই গ্রাফিতি দেখেছি, তখন এখনও গ্রাফিতিগুলো দেখছি। গ্রাফিতিতে আমাদের আকাঙ্ক্ষার মূল কথাটা আসলে কি ছিল? প্রথমে আমি যেটা বলতে চাই যে গ্রাফিতির এই ব্যবহারটার পারসেপশনটা এসছে পসিবলি পাবলিক স্পেস ব্যবহার করা, যেহেতু আমাদের ন্যাশনাল মিডিয়াগুলোতে বা যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেখানে সব ধরনের জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সম্ভাবনা সবসময় থাকে না, প্রিভেনশন থাকে সেখানে। তো সেইটা প্রোটেস্ট হিসেবে ফ্রিডমকে এক্সপ্রেস করা আমার কাছে মনে হয়, এবং ওনারশিপ, আসলে এই ইস্যুটা আমার দেশ, আমার ইস্যু, এই বিষয়টা আমার কাছে মনে হয় সবচেয়ে প্রথমে এসছে। এবং আমরা যদি খুব হিস্ট্রিটা দেখি, প্রথমে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল একটা ছোট্ট প্রোটেস্টের জায়গা থেকে, ইস্যু বেসড কোটা আন্দোলন। তরুণদের, আমি বলবো যে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে আমরা বলছি যে এই মুহূর্তে বাংলাদেশ খুব ভালো অবস্থায় আছে, সেটাকে কিভাবে কাজে লাগিয়ে বাংলাদেশের ডেভেলপমেন্টকে এনশিওর করা যায়, ইউথ এমপ্লয়মেন্ট, এই ইস্যুটা থেকে কিন্তু শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি, এবং গ্রাফিতিগুলো দেখলেও কিন্তু সেই পরিবর্তনটা চোখে পড়ে, এবং পরবর্তীতে কিন্তু সেটা একটা স্নো বলিংয়ের মাধ্যমে অন্য ক্লাস, অন্য পপুলেশন, অল ওভার বাংলাদেশ, অল কাইন্ডস অফ ইনস্টিটিউশন, ক্লাস, সবাই কিন্তু পার্টিসিপেট করেছে। তখন কিন্তু এই একটা ইস্যু বেস জায়গায় সেটা থাকেনি, এবং গ্রাফিতিগুলোও কিন্তু পরিবর্তিত হয়ে ওভারঅল ফ্রিডম, তারপরে আমাদের ভয়েস, নিজের ভয়েসকে দেওয়া, আমার ওনারশিপ, ডিপ্রাইভেশন, এই ইস্যুগুলো কিন্তু তখন চলে এসেছে। তা আমার কাছে মনে হয় যে মূল জায়গাটা সম্ভবত ছিল ফ্রিডম। গ্রাফিতিতে আমরা বলেছিলাম ধর্ম যার যার, কিন্তু দেশ সবার। আমরা আরও বলেছি বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। একজন রিক্সা চালকের সন্তানও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে। আমরাই গড়ব নতুন বাংলাদেশ, শোনো মহাজন আমরা অনেকজন। এইরকম অনেক অনেক কথা আমরা শুনেছি, কিন্তু এখন আমরা আন্দোলনটার গণ অভ্যুত্থানের পর দেখতে পাচ্ছি যে বিভিন্ন কিছুতে বিভিন্ন রাজনীতি ঢুকে গিয়েছে। আমাদের এই কথা, প্রত্যয় আর আকাঙ্ক্ষাগুলোকে আসলে ক্রমাগত কথার কথা হিসেবে পরিণত হয়ে যাচ্ছে, নাকি এর বাস্তব রূপ আসলে আছে এখনো? এই যে গ্রাফিতিগুলো আমরা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় দেখলাম, এখানে আপনি অনেক প্রশ্ন করেছেন, যেমন ধর্ম যার যার, দেশ সবার, এরপরে একজন রিক্সা চালকও প্রধানমন্ত্রী হতে পারে। এই যে মানুষের যে আকাঙ্ক্ষাগুলো আমরা দেখেছি, এই যে আকাঙ্ক্ষা কেন ছিল? যে আমরা চেয়েছি একটি শোষণমুক্ত, স্বৈরাচারমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, যেখানে মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, থাকবে ভোটাধিকার, মানুষের ন্যায় বিচার, সামাজিক যেই ন্যায় বিচার, সাম্য, বিচার বিভাগের স্বাধীনতা, সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা, এই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু মানুষের এই যে গণ অভ্যুত্থানের 24-এর যে চেতনা আমাদের গড়ে উঠেছে। এখন এই বাংলাদেশ যেখানে সকল ধর্মের সমান অধিকার থাকবে, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের একটি রাজনৈতিক স্ট্যান্ড হচ্ছে যে বাংলাদেশে আমরা বিশ্বাস করি না যে কোনো সংখ্যালঘু আছে। এখানে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বিএনপি প্রতিষ্ঠা করেন, তিনি বলেছিলেন বাঙালি, অবাঙালি, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, বিশ্বাসী, অবিশ্বাসী, আমরা সকলেই বাংলাদেশি। এবং এই যে বাংলাদেশের ভূখণ্ডে, এই ভূখণ্ডে যারা বসবাস করে তারা তাদের সকলের একই অধিকার তারা ভোগ করবে। আমাদের সংবিধানেও সকলের সমান অধিকার দিয়েছে। তাই আজকে যদি কেউ প্রশ্ন করে যে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে, বা মনে করে যে আমাদের যে ইচ্ছেগুলোর উপরে আঘাত আনছে, এগুলো যদি কেউ কথা বলার
চেষ্টা করা, আমি মনে করি এগুলো সঠিক না। এবং আপনারা দেখেছেন যে কিছুদিন আগে যে দুর্গাপূজা হয়েছে, সেখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল কিন্তু আমাদের যে হিন্দু ভাইদের যে দুর্গাপূজার মণ্ডপগুলো আমরা প্রোটেকশন দিয়েছি। এখানে ভোটের অধিকার যেটা বিগত সময় আমরা হারিয়েছি, 15 বছর ভোট হয় নাই, এই ভোটের অধিকার আমি মনে করি এটি এই গণ অভ্যুত্থান অন্যতম অধিকার ছিল। অতএব আমাদের যেই আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা প্রতিফলন আমি মনে করি একটি নির্বাচনের মাধ্যমে আমরা যদি নির্বাচনমুখী হই, এই আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন সম্ভব। অনেক ধন্যবাদ মারুফ হোসেন। সালমা আক্তার, আপনার কাছে যদি আবারও আসি যে মারুফ হোসেনের কথাটা ধরেই আমাদের সেই স্বপ্নগুলোকে আসলে কথার কথা হিসেবে রয়ে গেছে কিনা সেটা ধরে যদি আমি একটু জানতে চাই যে আমাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলো যেগুলো আমরা গ্রাফিতির মাধ্যমে প্রকাশ করেছি সেগুলোর এখন কি অবস্থা, আপনার কি মনে হয়? প্রথমে আমি যেটা বলতে চাই যে গ্রাফিতিগুলো যদি আমরা দেখি, সেখানে যে ইস্যুগুলো সবচাইতে বেশি এসেছিল, ইনক্লুশন, অল ইনক্লুসিভ একটা সোসাইটি, অ্যান্টি ডিসক্রিমিনেশন, ইকুইটি, ইকুয়ালিটি, ম্যাস ড্রিম, আমাদের করাপশনগুলোকে রিডিউস করা, এবং হচ্ছে এই ম্যাস পিপলদের এক্সপেকটেশনটাকে রিফ্লেক্ট করা আমাদের ন্যাশনাল পলিসি, ন্যাশনাল অ্যাক্টিভিটি, স্ট্র্যাটেজিগুলোতে। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ বা না বলার মতো এক্স্যাক্টলি আমি বলবো না যে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি, কিন্তু আমার কাছে এক্সপেকটেশনটা হচ্ছে যে আমার কাছে মানে খুব ইমিডিয়েটলি একটা জায়গা আছে আমাদের রিফ্লেক্ট করা, সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল বাজেট শিগগিরই আসছে। তাহলে তারা যেগুলো চাচ্ছিলেন যে ডেভেলপমেন্ট ইস্যুসগুলো আমাদের সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কাছে ছিল জব মার্কেট যদি এক্সপ্যানশন বলি, ইকুইটি, উইমেন্স এম্পাওয়ারমেন্ট। তো আমার কাছে মনে হয় যে আমাদের ন্যাশনাল বাজেটে কিন্তু খুব সহজে এটা রিফ্লেক্ট করা যায় যে গ্রাফিতিতে বা এই আপরাইজিংয়ে আমাদের যে এক্সপেকটেশন ছিল জনসাধারণের, এবং আমি বলবো যে এখানে জনসাধারণ যারা পার্টিসিপেট করেছে তারা কিন্তু একই সাথে একটা স্টেক হোল্ডারও ছিল। তাহলে তাদের স্টেকটা আসলে রিফ্লেক্টেড হচ্ছে কিনা আমাদের ন্যাশনাল বাজেট যেহেতু শিগগিরই আসছে। তো আমার কাছে মনে হয় সেটা একটা বড় জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে আমার মনে হয় আরও বেশি ডায়ালগস করা উচিত, যারা এখানে পার্টিসিপেট করেছিলেন, যারা আহত হয়েছেন, যাদের পরিবার এফেক্টেড হয়েছে, তো তাদের আমার মনে হয় যে তাদের ইনক্লুসিভনেসটা অনেক বেশি জরুরি। গণঅভ্যুত্থানের পর কিন্তু জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা নিয়েও একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। অতি সম্প্রতি আমরা দেখতে পেয়েছি কয়েকটা জায়গায় জাতীয় সঙ্গীত গাওয়াতে বাধা প্রদান করা হয়েছে। এখন এই যে এইসব হচ্ছে, এর মাধ্যমে কি কোনোভাবে 24-এর গণ অভ্যুত্থানকে 1971 সালের মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে? আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের মানুষ রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতার পরে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা আমাদের জাতীয় পতাকা গ্রহণ করেছি, জাতীয় সঙ্গীতকে গ্রহণ করেছি। 54 বছর যাবৎ আমরা এই জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে হৃদয়ে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। এই 5ই আগস্টের এই যে গ্রাফিতি বলেন বা আমাদের যেই আকাঙ্ক্ষাতে কোথাও কে বলেছে যে আমরা জাতীয় পতাকা পরিবর্তন করতে চাই, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাই, এরকম কিন্তু কোনো কথা, কোনো স্লোগানে আসেনি। রিসেন্টলি দেখতে পাচ্ছি যে জাতীয় সঙ্গীত বাজানোর ক্ষেত্রে কেউ বলছে যে এটা বন্ধ করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে একটা মীমাংসিত বিষয়, প্রতিটা বাংলাদেশি মানুষের হৃদয়ে আমরা জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা নিয়ে আছি। একটি মহল আমি মনে করি সুপরিকল্পিতভাবে দেশে আইন শৃঙ্খলা নষ্ট করা, বিশৃঙ্খলা করার চেষ্টা নিয়েই কিন্তু এই মীমাংসিত বিষয় নিয়ে প্রশ্ন করছে। 1971-কে 2024-এর মুখোমুখি করার কোনো সুযোগ নেই। 1971-এ আমরা রক্ত দিয়ে আমরা এদেশ স্বাধীন করেছি। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে 1971। আমরা যারা বিএনপি করি আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছি যে জাতীয় পতাকা, তারপরে আমাদের জাতীয় সঙ্গীত, মানচিত্র, এগুলো আমাদের সার্বভৌমত্বের বিষয়। এবং বিএনপি কখনোই আমরা 3 টার্ম পাওয়ারে ছিলাম, কোনোদিন জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত নিয়ে এই যে মীমাংসিত বিষয় নিয়ে কোনো সময় কথা বলিনি। আমরা মনে করি যে একটি মহল, আবারও বলছি, সুপরিকল্পিতভাবে এই একটা দেশের বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। বিএনপি এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানায়। বিএনপি মনে করে যে জাতীয়ভাবে জনগণের উপরে সিদ্ধান্ত দেওয়া উচিত, জনগণ সাথে আলোচনা, সকল রাজনৈতিক দল
আলোচনার মাধ্যমে এই যে মীমাংসিত বিষয় নিয়ে যারা আজকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমি মনে করি জনগণ দাঁড়াবে। জনগণ কখনোই ৭১ এবং ২৪কে একসাথে করবে না। আমরা মনে করি যে আমরা যারা বাংলাদেশি আমরা ৭১কে হৃদয়ে ধারণ করে ২৪কে পাথেয় করে আগামী বাংলাদেশ রচনা করব। অধ্যাপক সালমা আক্তার, আপনার কাছে আবারও আসতে চাই। নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে ধর্মীয় দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং জুলাইয়ের আন্দোলনের পর কিন্তু আমরা আসলে নারীকেই সবচেয়ে বেশি সাফার করতে দেখছি। এই ব্যাপারটা কেন হচ্ছে বা এর প্রতিকারটা কি আসলে? প্রথমে যেখান থেকে আমি শুরু করতে চাই যে জুলাই আন্দোলনে কিন্তু নারীদের উপস্থিতি খুবই উল্লেখযোগ্য ছিল এবং আমি মনে করি যে অনেক ক্ষেত্রে সেটাই খুব বেশি একটা ফোর্স হিসেবে, ম্যাস ফোর্স হিসেবে পুরুষের সাথে সমানভাবে নারীরাও ছিল, সমানভাবে, এমনকি কখনো আমি বলবো আগেও ছিলেন, যেখানে পুরুষকে মনে করা হয়েছে যে তারা একটা হয়তো ভায়োলেন্সের শিকার হতে পারেন, ডিসক্রিমিনেশনের শিকার হতে পারেন, এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু নারীরা এগিয়ে এসছেন। শুধুমাত্র যে নারী শিক্ষার্থীরা তা নয়, অনেক শিশুদের মায়েরা এগিয়ে এসছেন, বিশাল সংখ্যক জনগোষ্ঠী। তো সেদিক থেকে আমাদের কিন্তু সব আন্দোলনগুলোতে নারীদের একটা সমান অংশগ্রহণ ছিল এবং বাংলাদেশ সেটা নিয়ে খুব গর্বও করতে পারে। যে এবং আমরা যদি গত কয়েক বছরের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্সে দেখি, সেখানে কিন্তু বাংলাদেশ নারী উন্নয়ন ইন্ডিকেটরগুলোতে অনেক এগিয়ে ছিল। বিশেষ করে পলিটিক্যাল স্ট্যান্সে বাংলাদেশ 8 পজিশনে ছিল, ইকোনমিক অ্যান্ড এম্পাওয়ারমেন্ট অন্য জায়গাগুলোতেও ছিল। আমার কাছে মনে হয় যে নারী বিষয়ক এই কমিশনটা নিয়ে হয়তো এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিংও আছে। প্রথম কথা, কিছু কিছু বিষয় নিয়ে আমাদের খুব রিঅ্যাক্টিভ মেন্টালিটি আছে। আমার কাছে মনে হয় রিঅ্যাক্টিভ না হয়ে যদি আমরা রেসপন্সিভ হই, আসলে কেন এবং পার্সপেক্টিভ, আমাদের কালচারাল সোশ্যাল চেঞ্জিং পার্সপেক্টিভ থেকে যদি বিষয়টা দেখার চেষ্টা করি। আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটু বেশি পাবলিক ডিসকাশন। আমার মনে হয় যে কোনো ধরনের বড় ধরনের রিফর্মের আগে একটা ওয়াইড পাবলিক ডিসকাশনের দরকার, যাতে করে জুলাই আন্দোলন থেকে শুরু করে অন্য যত নারীরা আছেন, যে কোনো স্টেক হোল্ডার, যেটা আমি বলেছি রাষ্ট্রের যে কোনো অবস্থাতে, সেটা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, প্রফেশনাল এবং যারাই আছেন ওয়ার্কিং ক্লাস, তাদের দৃষ্টিভঙ্গিটাও ইনকর্পোরেট করা। তাতে করে এটা খুব ভ্যালিডেট করা যাবে যে আসলে নারীরা নিজেদের জন্য কী চাইছেন এবং সেটা আসলে আমাদের চেঞ্জড পার্সপেক্টিভ থেকে কোন জায়গা থেকে আমরা শুরু করতে পারি এবং মেবি টু প্রায়োরিটাইজ করা কোনগুলো থেকে আমরা আগে শুরু করব, একটা মধ্যপন্থী, একটা দীর্ঘমেয়াদী এবং খুব স্বল্প মেয়াদী, এরকম করে ডুয়েবল জায়গাটা থেকে শুরু করা। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা একটা বড় অংশই হচ্ছে, আমরা বারবারই বলছিলাম বৈষম্য দূর করতে হবে, নিপীড়ন দূর করতে হবে। তো জুলাই আগস্টে যেহেতু সেটাই আমাদের উদ্দেশ্য ছিল, তাহলে তো ওখানটায় আমাদেরকে কাজ করতে হবে। সেক্ষেত্রে কীভাবে আমরা কনসেনসাসে আসবো, কীভাবে ইনক্লুসিভনেসে আসবো, আমার মনে হয় এগুলো নিয়ে আরও বেশি আলোচনা দরকার আছে। ধন্যবাদ। মারুফ হোসেন, আবারও আপনার কাছে, এই যে নারীর প্রতি সহিংসতা, তারপর বিভিন্ন জায়গায় আমরা শুনছি চাঁদাবাজির ঘটনা ঘটছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে, যে যাকে ইচ্ছা যেমনভাবে ধরছে, পেটাচ্ছে, এবং কয়েকদিন আগে যে মাজার মন্দির ইস্যুগুলো হলো, এইসব নিয়ে আসলে আপনাদের স্ট্যান্ডটা কেমন বা আপনারা কি ভাবছেন? এই যে নারীদের উপরে বেশ কয়েকদিন যাবত দেখছি আক্রমণ, ধর্ষণ সহ ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমাদের দেশে কিন্তু নারী শিশু দমন আইন রয়েছে। এই আইনটি যদি সঠিকভাবে প্রয়োগ করা যেত, তাহলে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যারা এই পশু বলতে যারা আছে তারা করছে, তারা সাহস পেত না। আজকে যে নারী সংস্কারের কমিশন যেটা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধর্মীয় দলগুলো প্রতিবাদ করছে। এখানে আমি মনে করতে চাই যে এমন কিছু করা ঠিক হবে না যেখানে আমাদের যে ধর্মীয় অনুভূতি, এই অনুভূতির উপরে কোনো আঘাত আসে। এই বিষয়গুলো যারা কমিশনে রয়েছেন, সেই কমিশন এই ধর্মীয় বিষয়গুলো চিন্তা করে আমি মনে করি যে সংস্কার করা উচিত। আর যে চাঁদাবাজির কথা বলেছেন, আমাদের এই যে 5ই আগস্টের পর বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এসেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যে আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের অনেকের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এগুলো কিন্তু বিগত সময়ে আওয়ামী লীগের সময় আমরা দেখি নাই যে অপকর্মের কারণে বহিষ্কার হতে। কিন্তু বর্তমানে একটি দল রাজনীতিতে আছে যারা কিন্তু বিভিন্ন ব্যাংক, বিমা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চেয়ার দখল করে রেখেছে, কিন্তু তাদের দল থেকে কিন্তু এই ধরনের কোনো ধরনের প্রতিবাদ আমরা দেখি না। আজকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। আমাদের দলের ছাত্র দলের একজন নেতা কয়েকদিন আগে সরোয়ার্দী উদ্যানে সাম্যকে হত্যা করা হয়েছে। এর কোনো ধরনের রিয়াকশন বা কোনো অ্যারেস্ট বা এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আমরা দেখছি না। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়।
তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। অন্য একটি দল থেকে আবার বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে, যেগুলো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তাই আসলে আমি মনে করি যে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, এই যে কয়েকদিন আগে আমি একটু বলি, একটা মিনিট, সেটা হচ্ছে যে এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গত পরশুদিন গোপালগঞ্জে ছাত্রলীগ ওপেন মিছিল করেছে, কিন্তু একজন ব্যক্তিকে নিষিদ্ধ ছাত্রলীগের কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা আমরা এখন শুনতে পাইনি। তাহলে সরকার আসলে এই যে কন্ট্রোল, এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, এরপরে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো নিরসন করা, নারীদের উপরে যেই আক্রমণ, এগুলো যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে আমরা সেই যে 24-এর যেই চেতনা, যে গ্রাফিতিগুলো আপনি বলেছেন, এগুলো কিন্তু আসলে জনমনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হবে, যেটা অবশ্যই সরকারের জন্য সুখকর না। অধ্যাপক সালমা আক্তার, এই যে আমরা দেখেছি যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পর বিভিন্ন শিক্ষককে বাছবিচারহীনভাবে ছাত্ররা আন্দোলন করে শিক্ষকের পদত্যাগ করিয়েছেন, এবং এখন বিভিন্ন শিল্পী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এখানে আমার কাছে মনে হয় যে একটা ইস্যু আমি খুব দেখতে পাচ্ছি, যেটা জুলাই আন্দোলনের প্রথম কাজ স্পিরিটের সাথে অবশ্যই যায় না, সেটা হচ্ছে মব জাস্টিসের একটা অ্যাটিটিউড। এটা হয়তো এই ধরনের একটা এক্সপেকটেশন থেকে এসে যে আমাদের যে জাস্টিস সিস্টেম আছে সেটা সবার জন্য অ্যাক্সেসেবল না, অথবা সবার জন্য ইকুইটেবল না। কিন্তু আমার কথা হচ্ছে যে জাস্টিস সবসময় একটা ফর্মাল ইনস্টিটিউশন প্রসেসেই থাকা উচিত। সেখানে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা নিয়ে আলোচনা করতে হবে, কিন্তু এই ফ্রিডম মানে যে অন্য কারো ফ্রিডম কেড়ে নেওয়া নয়, ফ্রিডম মানে যে আসলে যথেচ্ছাচর নয়, এটা কিন্তু আমাদের ছাত্র, শিক্ষক বা যারাই আছি না কেন, বিভিন্ন পেশা গোষ্ঠী, আমাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। তো অবভিয়াসলি একজন সামাজিক জ্ঞানী হিসেবে মনে করি যে আমরা খুব একটা ফর্মাল প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাই, যেটার মধ্যে সবাই জাস্টিসটা এনশিওর করতে পারে। মানে জাস্টিস টু বি এনশিওরড, সেটা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়, সেটা যার বিরুদ্ধেই হোক না কেন। তো মব জাস্টিস হলে যেটা হয়, আসলে জাস্টিসটা এনশিওর করা ডিফিকাল্ট হয়ে যায়, সেখানে প্রচুর বায়াসড অ্যাটিটিউড থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে হয়তো আমি মনে করি না যে জুলাই আন্দোলনের ছাত্রছাত্রীরাই সেটা করছে, মেবি তাদের জায়গায় অন্যরা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, তো সেটাও তো জুলাই আন্দোলনের দৃষ্টিভঙ্গির সাথে যায় না। এবং মারুফ হোসেন, আসলে এই মব জাস্টিস নিয়ে কী ভাবছেন, কিভাবে দেখছেন ব্যাপারটিকে, এই যে মবরা এত কিছু করছে আন্দোলনের পর? আমি মনে করি যে এই যে মব জাস্টিস কথা আমাদের ম্যাডাম, আপনি যে সাম্যর খুনটার কথা বললেন বা যা কিছুই হচ্ছে জুলাই পরবর্তী, সবই কিন্তু আসলে বেশিরভাগ মব জাস্টিসের ফলাফল। এই যে মব জাস্টিসের কথা বলা হচ্ছে, আমি মনে করি যে বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থাকতে হবে। আপনার আমার অপরাধ থাকতে পারে, কিন্তু যদি একটা দৃষ্টিকোণ থেকে মব জাস্টিসের নামে এমন কোনো অ্যাটিটিউড করা, যেটা আসলে কোনোভাবেই যে আমাদের যেই ইকুইটি, আমাদের যেই বিচার বিভাগের যেই স্বাধীনতা, তার উপরে কিন্তু আঘাত আসে। বর্তমানে আমি একজন আইনজীবী হিসেবে বলবো, বিচারালয় বেশ ভালোভাবে স্বাধীনভাবে আজকে বিচার কার্য পরিচালনা করছে। আগে একটা যে কোনো বিচার আইন মন্ত্রণালয় থেকে, সেখান থেকে তাদের ডিকটেট করা হতো। বর্তমানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে, এজন্য আমরা বিচার বিভাগের। এবং এখানে যদি আমি একটু ইন্টারাপ্ট করি, যে সংস্কার এবং নির্বাচন, এই দুই নিয়ে কিন্তু বিতর্কের শেষ হচ্ছে না, কিন্তু সংস্কারটাও হচ্ছে না, নির্বাচনটাও হচ্ছে না, সংস্কার হতে বাধাটা কোথায়? আচ্ছা, সংস্কার এবং নির্বাচন যদি কেউ বলে চলমান একসাথে চলবে, এটা কিন্তু সঠিক না। কারণ সংস্কার কিন্তু একটি চলমান প্রক্রিয়া। আপনি দিন তারিখ ঠিক করে বলে দিতে পারবেন না অমুক তারিখের মধ্যে সংস্কার শেষ করে দেব, এরপরে আর বাংলাদেশে সংস্কারের প্রয়োজন নেই। সমাজ যদি চায় তখন যে কোনো সময় যে কোনো সংস্কার হতে পারে। সংস্কারকে কেন্দ্র করে কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। আপনি যদি বলেন ডেডলাইন ঠিক করেন যে আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশে সকল সংস্কার করে দেব, তাহলে কি 3 বছর পর্যন্ত নির্বাচন বন্ধ থাকবে? আমাদের দল থেকে 31 দফা রাষ্ট্র মেরামত সংস্কার কর্মসূচি দেওয়া হয়েছে 2023 সালে। যখন কেউ কথা বললে গ্রেফতার আতঙ্ক, গুম খুনের আতঙ্ক ছিল, ঠিক তখন কিন্তু আমাদের দল থেকে সংস্কার প্রস্তাব বলে দিয়েছি। এবং আজকে যে সংস্কার কমিশন রয়েছে, আপনি যদি দেখেন যে আমাদের প্রস্তাবগুলোর সাথে বর্তমান সংস্কার কমিশনের প্রস্তাবগুলো প্রায় একই, তাহলে কেন এই যে এত ডিলে করা হচ্ছে? সংস্কার প্রস্তাব নিয়ে কিন্তু রাজনৈতিকভাবে আলোচনা আমরা দেখতে পাচ্ছি না। সকলের সাথে আলোচনার ভিত্তিতে
দ্রুত সংস্কার করা প্রয়োজন। এবং এই যে ভোটের অধিকার গত 15 বছর এদেশের মানুষ হারিয়েছে, ভোট দেওয়ার জন্য এদেশের মানুষ ঐক্যবদ্ধ। জনগণের সরকারই পারে সাংবিধানিক সংস্কার সহ বিভিন্ন সংস্কারগুলো সংসদে জনগণের দ্বারা নির্বাচিত সংসদ সদস্যরাই এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারে। তা আমি মনে করি যে সংস্কারকে কেন্দ্র করে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ অধ্যাপক সালমা আক্তার এবং ডক্টর খন্দকার মারুফ হোসেন, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে আজকে এখন কি চাই সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, 1969 এবং 1990-এর মতো 2024 সালের গণ অভ্যুত্থানেও কোনো দলীয় নেতৃত্ব ছিল না। ক্ষুব্ধ ও ক্রুদ্ধ সমাজের বিভিন্ন শ্রেণী, ধর্ম, জাতি, পেশা ও বয়সের নারী পুরুষের অংশগ্রহণে এই আন্দোলনের অপ্রতিরোধ শক্তি দিয়েছিল। বৈষম্য, নিপীড়ন, অপশাসন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত অভিব্যক্তির প্রকাশ ঘটেছিল যে আন্দোলনে। সে আন্দোলন যদি কাঙ্ক্ষিত পরিণতি না পায় কিংবা আন্দোলনের সব অর্জন যদি গতানুগতিকতার ঘূর্ণিপাকে হারিয়ে যায়, একটা লড়াকু জনগোষ্ঠীর জন্য এর চেয়ে দুর্ভোগের ব্যাপার আর কিছুই হতে পারে না। অনেক রক্ত, ত্যাগ আর তিতিক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য সফল হোক, পূর্ণ হোক প্রতিবাদের গ্রাফিতির সকল চাওয়া, সেই প্রত্যাশায় শেষ করছি ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আজকের আয়োজন।